নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে নমস্কার জানিয়ে অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের এই ক্লাসটি আমরা স্টার্ট করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কম্বিনেশন অফ অ্যাক্সিডেন্ট। এর আগের ক্লাসটিতে আমরা অ্যাক্সিডেন্ট সংক্রান্ত বা কী ধরনের কম্বিনেশন থাকলে অ্যাক্সিডেন্ট হতে দেখা যায় সেটি বিশেষভাবে আলোচনা করেছি। আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হলো দুটি জাতক বা একটি জাতক একটি জাতিকার জন্মছক নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব যে এদের জন্মছকে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে কিনা। আমি শান্তনু শাস্ত্রী। জ্যোতিষশাস্ত্র শিখবার জন্য আমাদের ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে যোগাযোগের জন্য shantanu-shastri@gmail.com এই ইমেল অথবা 9804883324 এই নাম্বারে ফোন করতে পারেন অথবা www.astroriva.com এই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনা করছি কম্বিনেশন অফ অ্যাক্সিডেন্ট। শনি এবং মঙ্গলের যোগে এই যোগটি হলো, অর্থাৎ এই বক্সের মধ্যে যেটি আমরা লিখেছি এটি হলো সাধারণভাবে অ্যাক্সিডেন্টাল যোগ। এর সঙ্গে যদি রাহু যুক্ত হয়, রাহু দৃষ্ট হয়, কোনো একটি ঘরে শনি মঙ্গল রাহুর একত্রিত দৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল বা অপারেশনাল যোগ সৃষ্টি হয়। এইবার আপনাকে দেখতে হবে দশা এবং ট্রানজিট অনুযায়ী যোগটি অ্যাক্সিডেন্টের না অপারেশনের। প্রশ্ন হলো কিভাবে আইডেন্টিফাই করবেন বা চিনতে পারবেন যে এই যোগটি অ্যাক্সিডেন্টের না অপারেশনের। এর জন্য একটি সহজ পন্থা রয়েছে। দুটি পয়েন্ট বা দুটি বিষয়ের উপর নির্ভর করে আমরা অ্যাক্সিডেন্ট না অপারেশন তা চিহ্নিত করতে পারি। প্রথমত, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এটি হলো এমন একটি ঘটনা যার ফলে পজিটিভলি বা অবশ্যই আপনার শরীরের বা আপনার সম্পত্তির ক্ষতি হবে। আবার অপারেশনের কথা চিন্তা করলে কোনো একটি সমস্যা থেকে রিকভারির জন্য জাতকের কিন্তু অপারেশন হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেশন ব্যাপারটি জাতক বা জাতিকার ক্ষেত্রে শুভকারক, উন্নতিকারক বা পজিটিভ। যেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট এই ব্যাপারটি কিন্তু জাতক বা জাতিকার ক্ষেত্রে সম্পূর্ণ নেগেটিভ। জেনারেলি অ্যাক্সিডেন্টের ফলে খুব কম ক্ষেত্রেই জাতকের ভালো বা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় যে হয়তো অ্যাক্সিডেন্ট হলো, ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট বা গাড়ি অ্যাক্সিডেন্ট বা এইরকম কোনো একটি দুর্ঘটনাজনিত কারণে জাতকের ট্রেন মিস হলো, ফলে জাতক ট্রেনটি ধরতে পারল না। এরপরে দেখা গেল সেই ট্রেনটি এমন এক বড় ধরনের দুর্ঘটনায় পড়েছে যাতে জাতক যদি ট্রেনে চাপতো তাহলে হয়তো জাতকের মৃত্যু হতো। এই ধরনের ঘটনায় ওই ছোট্ট অ্যাক্সিডেন্টটির ফলে জাতক কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তবে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়তো 1 লক্ষ জাতকের মধ্যে একজনের হয়। সাধারণত অ্যাক্সিডেন্ট কিন্তু বিপজ্জনকই হয় এবং এর ফলে আমাদের শরীর ও সম্পত্তির ক্ষতি হয়ে থাকে। বরঞ্চ অপারেশনের ফলে আমাদের শরীর আরোগ্য লাভ করে, শরীরের জীবনী শক্তি বৃদ্ধি পায়। 2 নম্বর পয়েন্ট হলো অ্যাক্সিডেন্ট কিন্তু পূর্ব নির্ধারিত নয়। অপারেশন বেশিরভাগ ক্ষেত্রেই পূর্ব নির্ধারিত। অর্থাৎ এই পূর্ব নির্ধারিত বা পূর্ব নির্ধারিত নয়, হঠাৎ, আকস্মিক এবং পূর্ব নির্ধারিত, এই যে ব্যাপারটি, এই যে কম্বিনেশন, এই জায়গাটি দেখেও কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো যে সমস্যা যেটি রাহু মঙ্গল এবং শনি দ্বারা সৃষ্টি হয়েছে সেটি অ্যাক্সিডেন্ট না অপারেশন। এবার আমরা আলোচনা শুরু করছি আমাদের জাতচক্র নিয়ে বা জন্মছক নিয়ে। আজকে আমরা দুটি জন্মছক নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো একটি মেয়ে বা জাতিকার হরোস্কোপ, যার ডেট অফ বার্থ 4/11/1980 এবং জন্ম সময় 7টা 11। জাতিকার নাম হলো চম্পা
এই নামটি অবশ্যই শান্তনু শাস্ত্রীর দেওয়া। আমরা কখনোই চাইব না যে জাতক বা জাতিকার জন্মছক প্রকাশ্যে আসুক বা তার নামের সাথে তাকে বিব্রত হতে হোক, তাই জন্য আমরা নামটা চেঞ্জ করে দিয়েছি। জাতিকার জন্ম তারিখ 4/11/1980, 4 নভেম্বর 1980। জন্ম সময় 7:11 PM, সন্ধ্যা 7:11। জন্মস্থান কলকাতা। যেটি আমরা দেখতে পাচ্ছি কম্বিনেশনগুলি, জন্মছকে বৃষ লগ্ন, তৃতীয়ায় রাহু অর্থাৎ কর্কট রাশিতে রাহু, এই স্থানটি অর্থাৎ পঞ্চমে কন্যা রাশিতে চন্দ্র, বৃহস্পতি, শুক্র এবং শনি, ষষ্ঠভাবে রবি এবং বক্রী বুধ। ষষ্ঠে পঞ্চমপতি রবি, সে কিন্তু ষষ্ঠে অবস্থিত এবং পঞ্চমপতি এই জন্মছকে বক্রী হয়ে রয়েছে। ষষ্ঠে রবি বুধ হওয়ার পরে সপ্তমে বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং নবমে মকর রাশিতে অবস্থিত কেতু। এই যে জন্মছকটি, এই জন্মছকটিকে আমরা লগ্ন ভঙ্গ কাল সর্পযোগের ছক হিসেবে চিহ্নিত করতে পারি। নবমে যে কেতু রয়েছে, এই নবমে কেতুর কারণে জাতিকা কিন্তু বারংবার দুর্ভাগ্যের শিকার হবেন, অর্থাৎ যে সাকসেস জাতিকার জীবনে ভাগ্যে আসার কথা রয়েছে বা আসার সম্ভাবনা বাকি জন্মছক থেকে আসবে, একা নবমে অবস্থিত কেতু সেই সাফল্য, সেই সৌভাগ্য, সেই বাবার যে জায়গাটা অর্থাৎ পিতৃস্নেহ, এই সম্পাপ, পিতার থেকে ভালোবাসা, পিতার আয়ু, এই সমস্ত জায়গার কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেবে। যদিও এটি আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা আমাদের আলোচ্য বিষয়ে ফিরে আসি। এক্ষেত্রে জাতিকার জন্মছকে অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে কিনা। প্রথমেই দেখুন, এই ক্ষেত্রে রাহু, শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহকে আমরা চিহ্নিত করব জন্মছকে। রাহু, শনি এবং মঙ্গল। এবার আমরা রাহু, শনি এবং মঙ্গলের যে যে ঘরের দৃষ্টি রয়েছে সেই দৃষ্টিগুলিকে চিহ্নিত করব। তাহলে প্রথমেই রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে, অর্থাৎ সপ্তম ভাবে জাতিকার রাহুর সপ্তম দৃষ্টি। এই হলো রাহুর দৃষ্টি। এবং আমরা যেটা জানি যে লগ্নের দ্বিতীয় এবং মানে রাহু যেখানে রয়েছে তার দ্বিতীয় এবং দ্বাদশ, এই দুটি ঘরেও রাহুর এফেক্ট থাকবে। শনির দৃষ্টিকে আমরা অন্য একটি কালি দিয়ে চিহ্নিত করি। এক্ষেত্রে আমরা শনির দৃষ্টিকে চিহ্নিত করছি। শনির দৃষ্টি তৃতীয়, শনির দৃষ্টি সপ্তম এবং শনির দৃষ্টি হল দশম। তৃতীয়, সপ্তম এবং দশম এই ঘরগুলিতে শনির দৃষ্টি। এরপরে আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি। মঙ্গলের দৃষ্টিটিকে আমরা চিহ্নিত করব। মঙ্গলের দৃষ্টি হলো 4, অর্থাৎ চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং মঙ্গলের দৃষ্টি হলো অষ্টম ভাব। যদিও ছকটি এখন বেশ জটিল আকৃতি নিচ্ছে, তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে রাহুর দৃষ্টি রাহু এবং শনি উভয়েরই দৃষ্টি রয়েছে মঙ্গলের উপরে, অর্থাৎ এই যে ঘরটি অর্থাৎ বৃশ্চিক যে রাশিটি এটি প্রবলভাবে পীড়িত। মঙ্গলের দৃষ্টির ক্ষেত্রে আমরা একটি ছোট্ট ভুল করেছি। মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়েছে এই ঘরটায়, অর্থাৎ চতুর্থ দৃষ্টি। তবে জাতিকার যে একাদশ ভাবটি রয়েছে অর্থাৎ মীন রাশি, সেখানে কিন্তু রাহু এবং শনি এই দুয়েরই দৃষ্টি রয়েছে। এছাড়া জাতিকার যে দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন রাশি,
মিথুন রাশিতে রাহুর যেমন প্রভাব রয়েছে তেমনই মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টিও রয়েছে। তো এই দৃষ্টিগুলিকে আমরা সরিয়ে দিয়ে যে যে গ্রহ ঘরগুলি অর্থাৎ বিশেষভাবে পীড়িত সেই ঘরগুলিকে চিহ্নিত করছি। এই ক্ষেত্রে সপ্তম ভাবটি বিশেষভাবে পীড়িত, কারণ এখানে মঙ্গল অবস্থিত। লগ্নের পক্ষে সপ্তমপতি এবং দ্বাদশপতি অর্থাৎ মারক গ্রহ সে মঙ্গল, সে সপ্তমে অবস্থিত। তার উপরে দৃষ্টি রয়েছে শনির, দৃষ্টি রয়েছে রাহুর, দুটি প্রাকৃতিক অশুভ গ্রহ। এরপরে যেটি ঘরটিকে আমরা বার করতে পারলাম সেটি হলো জাতিকার তৃতীয় ভাব। এই ঘরটিতেও কিন্তু দৃষ্টি রয়েছে বা প্রভাব রয়েছে রাহুর, দৃষ্টি রয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি। এর ফলে এই ঘরটি অর্থাৎ মিথুন রাশিটি জাতিকার দ্বিতীয় ভাব, এটিও কিন্তু যথেষ্টভাবে পীড়িত। দ্বিতীয় এবং সপ্তম এই দুটি ভাব কিন্তু এই জাতিকার ক্ষেত্রে রাহু, মঙ্গল এবং শনি দ্বারা পীড়িত। এর থেকে একটু কম পীড়িত একটি ঘর আমরা বার করেছি, সেই ঘরটি হলো এই ঘরটি, অর্থাৎ মীন রাশিটি। মীন রাশিতে আমরা যেটি দেখতে পাচ্ছি কেবলমাত্র রাহু এবং শনির দৃষ্টি পড়েছে, মীন রাশিতে কিন্তু অপর কারোর দৃষ্টি বা মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়েনি। ফলে আমরা তিনটি ঘরে জাতিকার আঘাত প্রাপ্তি বা অ্যাক্সিডেন্টাল যোগ পাচ্ছি। রাহুর ক্ষেত্রে এবার আমরা রাহুকে নিয়ে বিচার করতে শুরু করি। রাহু রয়েছে অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে। রাহুর মধ্যে কিন্তু বুধের যে গুণাবলী অর্থাৎ চাঞ্চল্য, হঠকারিতা, এই ব্যাপারটি কিন্তু প্রভাবিত হবে। রাহু 9 নম্বর নক্ষত্রে চর রাশিতে অবস্থিত, জল রাশিতে অবস্থিত, অর্থাৎ মুভিং বা হঠাৎ ব্যাপারটা রাহুর মধ্যে কিন্তু বেশ খানিকটা চলে এসছে। বুধের যে দ্রুত গতি, বুধের যে চাঞ্চল্য, তার সঙ্গে কর্কট রাশি, জলরাশি, চর রাশির যে চাঞ্চল্য, এই ব্যাপারটি রাহুর মধ্যে এসছে। ফলে রাহুর প্রভাবে জাতিকার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। এই অ্যাক্সিডেন্ট কোথায় হতে পারে বা কখন হতে পারে সেটি আমরা ইন্ডিকেট করতে পারবো জাতিকার দশা থেকে। জাতিকার জন্মছকে রাহু মঙ্গলের দশা আমরা দেখতে পাচ্ছি 2012 সালে শেষ হয়েছে। বৃহস্পতির দশা 2013 সাল থেকে শুরু হয়েছে। 13 সালের 31শে আগস্ট থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 19/10/2015। বৃহস্পতি শনির দশা শুরু হয়েছে 19/10/2015 থেকে। যেহেতু বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাবাধিপতি এবং একাদশ ভাবাধিপতি, ফলে বৃহস্পতি কিন্তু এই লগ্নের ক্ষেত্রে অশুভ গ্রহ এবং শনি যেহেতু প্রাকৃতিক অশুভ গ্রহ, বৃহস্পতির দশায়, শনির অন্তর্দশায় জাতিকার আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং জাতিকার যে সপ্তম ভাবটি, যে ভাবটিকে আমরা বিশেষ পীড়াদায়ক ভাব বার করলাম, এই ভাবটিতে শনি এবং মঙ্গলের যে যোগ গোচরে অর্থাৎ ট্রানজিটে এখন এখানে শনি রয়েছে, এখানে মঙ্গল ছিল বা মঙ্গল প্রবেশ করেছিল ওই মার্চ মাস নাগাদ। এবার এই শনি এবং মঙ্গলের যোগ অর্থাৎ মার্চ মাসের পরে আমাদের একটা এক্সপেক্টেড এই জাতিকার কিন্তু অপারেশন বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, মোস্ট প্রবাবলি অ্যাক্সিডেন্ট, তার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই জায়গাটিতে। তবে জাতিকার যে জন্ম ছক আমরা দেখতে পাচ্ছি, এই ছকটি কিন্তু অ্যাক্সিডেন্টাল, অর্থাৎ এই ধরনের জাতিকারা, এই ধরনের ছক যুক্ত জাতিকারা এরা কিন্তু জীবনে একাধিকবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার এদের সম্ভাবনা রয়েছে। এইভাবেই জ্যোতিষে বা আধুনিক জ্যোতিষে যুক্তি এবং প্রবাবিলিটির উপর বেস করে আমাদের মতো অল্প শিক্ষিত অ্যাস্ট্রোলজারদের প্রেডিকশন করতে হয়। এইভাবে আমাদের এই ক্লাস থেকে যদি আপনারা কিছু শিক্ষা লাভ করে থাকেন, তাহলে একটাই, আমাদের কাছ থেকে যদি কিছু শিক্ষা লাভ করে থাকেন, তাহলে গুরুদক্ষিণা হিসেবে আপনার কাছ থেকে একটা জিনিস আশা করব, সেটি হচ্ছে প্রেডিকশনটা অ্যাটলিস্ট ঠিকঠাক করবেন, আর না জেনে বা
শিওর না হয়ে প্রেডিকশন করবেন না। দরকার হলে আপনার যে ক্লায়েন্ট রয়েছে বা জাতক রয়েছে তার কাছ থেকে সময় নিন, কিন্তু চেষ্টা করুন সঠিক প্রেডিকশন দেবার। স্টোন বা পাথর যারা অ্যাস্ট্রোলজাররা আমরা বিক্রি করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের তো লাভ করতেই হয়, আমরা অবশ্যই লাভে বিক্রি করি, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে চেষ্টা করুন যাতে সঠিক পাথরটি তাকে দেওয়া যায়। জেনারেলি বেশ কিছু অ্যাস্ট্রোলজার যেটা করেন যে ঝোলাতে যে স্টোনটি রয়েছে সেটি বিক্রি করার চেষ্টা, তো সেই ব্যাপারটি না করে আপনারা ট্রু প্রেডিকশন দিন এবং যে স্টোনটি প্রয়োজন সেই স্টোনটি জাতিকাকে ধারণ করতে দিন। যেমন এই জাতিকার ক্ষেত্রে আমরা একটি স্টোন সাজেস্ট করতে পারি, সেটি হলো যেহেতু বুধ বক্রী এবং ষষ্ঠে অবস্থিত, রাহু বুধের নক্ষত্রে অবস্থিত, এক্ষেত্রে আমরা এই জাতিকাকে একটি বুধের জন্য পান্না প্রেসক্রাইব করতে পারি। এবং যেহেতু লগ্নপতি শুক্র সে এই ঘরটিতে নিচস্থ, ফলে লগ্নটি দুর্বল এবং লগ্নের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, তো এর জন্য আমরা শুক্র এবং শনির কম্বিনেশন করে ব্লু জার্কান একে প্রেসক্রাইব করতে পারি। ফিরে আসছি আরও একটি জাতকের হরোস্কোপ নিয়ে আলোচনায়। এটি একটি পুরুষ জাতকের জন্মছক। এর জন্ম তারিখ হলো 21/10/1991 এবং জন্ম সময়টি হলো সকাল 8:15, সকাল 8:15, 8:15 AM এবং প্লেস অফ বার্থ হলো কলকাতা। তার আগের ছকটিতে আমরা যেইভাবে আলোচনা করেছিলাম এক্ষেত্রেও ঠিক সেই একইভাবে আলোচনা করব। প্রথমে আমরা লগ্নগুলি একটু বলে নিই। অনেক ক্ষেত্রে পিকচারগুলি ঝাপসা আসার কারণে আপনারা চিনতে পারেন না বা বুঝতে পারেন না, এই ঘটনাটি ঘটতে দেখা যায়। বিশেষ করে মোবাইলে দেখলে সেটিং অ্যাডজাস্ট করাটা বেশ কঠিন হয়, তবে কম্পিউটারে আপনারা রেজলিউশন চেঞ্জ করতে পারবেন সেটিংয়ে গিয়ে ইউটিউবের। তো লগ্ন হলো বৃশ্চিক, দ্বিতীয়ায় অবস্থিত রাহু, তৃতীয়ায় অবস্থিত শনি এবং পঞ্চমে মীন রাশিতে চন্দ্র, অষ্টম ভাবে অবস্থিত কেতু এবং দশম ভাবে শুক্র বৃহস্পতির সংযোগ হয়েছে, আর দ্বাদশ ভাবে আমরা দেখতে পাচ্ছি রবি বুধ এবং মঙ্গল অবস্থিত। এই ক্ষেত্রে শুক্র রবির জন্মছকে ক্ষেত্র বিনিময় রয়েছে, অর্থাৎ এই রবি এবং শুক্রর মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, ফলে রবি যেমন নিচস্থ হওয়াতে এর শক্তিহানি ঘটবে, আর শুক্র অগ্নিরাশিতে থাকার কারণে তারও শক্তিহানি ঘটবে। তবে যেহেতু ক্ষেত্র বিনিময় সম্পর্কে এরা আবদ্ধ, তা এই কারণে কিন্তু রবি এবং শুক্র উভয়েরই বলবত্তা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটি একটি সংযোগ আমরা বার করলাম। আরেকটি সংযোগ আমরা বার করব, সেটি হলো বৃহস্পতি এবং রাহুর যোগ। এই বৃহস্পতি রাহুর উপরে দৃষ্টি দেবার কারণে রাহু এবং বৃহস্পতির যোগে, যেটিকে আমরা গুরুচণ্ডালী যোগ বলি, তার সৃষ্টি হয়েছে। এই যোগের ফলে রাহুর যে হঠকারিতা, রাহুর যে অতিরিক্ত বৃদ্ধি বা রাহুর যে ক্রূরতা, তা কিন্তু হ্রাস পেয়েছে। আবার একইভাবে বৃহস্পতির যে গুণাবলী, সিংহ রাশিতে অবস্থিত বৃহস্পতি, তার গুণাবলীও হ্রাস পেয়েছে। অর্থাৎ বৃহস্পতির শুভত্ব তা যেমন হ্রাস পেয়েছে, তেমনি রাহুর পাপ সেটাও কিন্তু হ্রাস পেয়েছে। এবার আমরা শনি, মঙ্গল এবং রাহু এদেরকে চিহ্নিত করি এবং এদের দৃষ্টিগুলিকে পৃথকভাবে আমরা বার করি। শনি, রাহু এবং মঙ্গল। এবার আমরা এদের দৃষ্টিগুলোকে আইডেন্টিফাই করি। প্রথমে আমরা মঙ্গলের দৃষ্টিগুলিকে চিহ্নিত করি। চতুর্থ, সপ্তম এবং অষ্টম। শনির দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এর কালারটিকে আমরা চেঞ্জ করে দিই। শনির দৃষ্টি রয়েছে তৃতীয়, সপ্তম
এবং দশম। আবার রাহুর দৃষ্টিকে যদি আমরা চিহ্নিত করি, সেক্ষেত্রে রাহুর প্রভাব রয়েছে এই আগের ঘরটি এবং পরের ঘরটিতে, অর্থাৎ দ্বিতীয় এবং দ্বাদশ। পঞ্চম দৃষ্টি রয়েছে মেষে, সপ্তম দৃষ্টি মিথুনে এবং নবম দৃষ্টি সিংহে। ছকটি যথেষ্ট জটিল আকার ধারণ করলো, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র মকর রাশিতে শনির অবস্থান, মঙ্গলের সবুজ দৃষ্টি এবং রাহুর বেগুনি দৃষ্টি সেটি রয়েছে। আর আরও একটি ঘর আমরা বার করেছি, সেটি হলো মেষ, সেখানে রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে। এছাড়া অন্যান্য ঘরগুলিতে কিন্তু কারুর যুক্ত দৃষ্টি নেই। তাহলে আমরা বিপজ্জনক ঘর হিসেবে যে ঘরগুলিকে চিহ্নিত করতে পারব সেটি হলো সমস্ত গ্রহের, অর্থাৎ সমস্ত রাহু, শনি, মঙ্গল এদের সকলের পাপ বা পাপ দৃষ্টিযুক্ত গ্রহ, সেটি হলো এই ঘরটি। এবং পার্শিয়ালি বেটার, তাই জন্য একটু সবুজ রং দিয়ে আমরা আঁকবো, সেটি হলো মেষ রাশিটি। মেষ রাশিতে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে রাহুর দৃষ্টি রয়েছে, কিন্তু শনির দৃষ্টি কিন্তু এখানে নেই। কিন্তু মকর রাশিতে, অর্থাৎ জাতকের তৃতীয় ভাবে বা কালপুরুষের দশম ভাবে, সেখানে শনি অবস্থিত, মঙ্গলের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি। ফলে জাতকের তৃতীয় ভাব এবং কালপুরুষের দশম ভাব, এই ঘরগুলি হলো অ্যাক্সিডেন্ট প্রবণ। এই ক্ষেত্রে কয়েকটি জিনিস কিন্তু আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে মঙ্গল কিন্তু এই জন্মছকে লগ্নপতি, শনি সে সক্ষেত্রী, রাহু তার ব্যাড এফেক্ট, ধনুরাশিস্থ রাহু, নিচস্থ রাহু, ব্যাড এফেক্ট সেটি কিন্তু বৃহস্পতি দ্বারা প্রশমিত। ফলে এই যে জন্মছকটি আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। আবার তবে শনি মঙ্গলের যে কম্বিনেশন হয়েছে বা তার উপর রাহুর প্রভাব রয়েছে, এতে কিন্তু অ্যাক্সিডেন্ট বা অপারেশন অবশ্যই হবে। এই ক্ষেত্রে এর হাত থেকে রেহাই পাওয়াটা কিন্তু খুব কঠিন। তবে রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি থাকায় রাহুর হঠকারিতা এটি কিন্তু হ্রাস পেয়েছে। একইভাবে শনি সক্ষেত্রী, শনির সঙ্গে লগ্নপতি মঙ্গলের যে যোগাযোগ, এই যোগাযোগটিও কিন্তু ভালো। এই যোগাযোগটিও জাতকের যে অ্যাক্সিডেন্টের ফলে ক্ষতির সম্ভাবনা তাকে হ্রাস করবে। শনি এবং মঙ্গলের আরও একটি জায়গাতে কিন্তু দৃষ্টি বিনিময় বা সম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটি হলো তুলা রাশি। তুলা রাশিতে মঙ্গল যেমন অবস্থিত, তুলা রাশিতে কিন্তু শনিরও দৃষ্টি রয়েছে। আবার এই লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি বুধ, সেও কিন্তু তুলা রাশিতে অবস্থিত। ফলে জাতকের জন্মছকে তুলা রাশিটি কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার উপরে কেতুর দৃষ্টি, যদি আমরা কেতুর দৃষ্টি, যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা আমাদের সঙ্গে সঙ্গে কেতুর দৃষ্টি বা প্রভাব নিয়ে ধরেন আর কি, তাদের মত অনুযায়ী কেতুর এফেক্ট কিন্তু তুলা রাশিটিকে আরও ডিস্টার্ব করবে। ফলে জাতকের পায়ে আঘাত লাগার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই তুলা রাশি হলো জাতকের যৌন যে জায়গাগুলি, যৌন যে অঙ্গ বা অঙ্গ সংস্থানগুলি। তুলা রাশি হলো আমাদের জনন অঙ্গ, অর্থাৎ বিশেষ করে অন্তঃস্থ জনন অঙ্গ, অর্থাৎ বাইরে থেকে আমরা যাদেরকে সরাসরি প্রত্যক্ষ করতে পারি না। ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় হতে পারে, সেটি হলো সপ্তম ভাব। সেই শুক্রাশয় সংক্রান্ত অপারেশন বা প্রোস্টেট সংক্রান্ত অপারেশন, এই ব্যাপারগুলি কিন্তু এই জাতকের জন্মছকে রয়েছে। একইভাবে বর্তমানে জাতকের বুধের দশা চলছে। বুধের দশায় চন্দ্রের অন্তর্দশা, এটি কিন্তু জাতকের পক্ষে সেরকম বিরাট বিপজ্জনক নয়। তবে বুধের দশায় মঙ্গলের অন্তর্দশা এবং তার পরবর্তী যে রাহুর অন্তর্দশা, এগুলি কিন্তু জাতকের পক্ষে বেশ ডিস্টার্বিং বা ক্ষতিকারক হবে। আজকের মতো এইখানেই আমরা
আমাদের জ্যোতিষের আলোচনা, প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, তার আলোচনা এখানেই শেষ করছি। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের সাথে আপনাদের নিজস্ব জ্যোতিষ গুরু। ফিরে আসা পর্যন্ত বা পরবর্তী ক্লাস পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। নমস্কার।